হ্যালো, কী অবস্থা সবার? আজকে আমি তোমাদেরকে বিডিএমও রিজিওনাল লেভেলের কিছু কোয়েশ্চেন সলভ করাবো অ্যাজ ওয়েল অ্যাজ। তো আমি লাস্ট কয়েকদিন ভিডিও বানাতে পারিনি কারণ আমার টেস্ট পরীক্ষা শুরু হয়েছে কলেজে। আর আমাদের আমার কালকে একটা পরীক্ষা ছিল, বাট আনফর্চুনেট রিজনে আমার পরীক্ষাটা একটু পিছিয়ে গিয়েছে। পিছিয়ে গিয়ে আমার পরীক্ষা একদম 28 জানুয়ারি পর্যন্ত এক্সটেন্ড হয়ে গিয়েছে। তো আমি চিন্তা করলাম যে এতদিন তো মানে কোনো একটা ভিডিও আপলোড না করাটা ঠিক না, বা তোমাদেরও কিন্তু রিজিওনাল অলিম্পিয়াড শুরু হয়ে যাবে 16 জানুয়ারি থেকে। তো আমার কাছে মনে হলো যে আমি যদি এখন একটা ভিডিও বানাতে পারি তো এটা অনেক ভালো হবে। তো আমি একটা ভিডিও নিয়ে আসলাম, আশা করি তোমরা ভিডিওটা এনজয় করবা। তো চলো আমরা প্রবলেমগুলো একটু সলভ করি, দেখি কিভাবে প্রবলেমগুলো চিন্তা করতে হয়, সলভ করতে হয়। প্রথম প্রবলেমটা আমরা পড়ে দেখি। 12টি সরলরেখা সর্বোচ্চ কতটি বিন্দুতে ছেদ করবে যেখানে 4টি সরলরেখা পরস্পর সমান্তরাল? আচ্ছা, এটা খুব সহজ একটা প্রশ্ন এবং অনেকে সলভ করতে পারছো, বাট আমি একটু থিঙ্কিংটা নিয়ে কাজ করব। এটা একদম বেস লেভেলের একটা প্রবলেম। এই প্রবলেমের উপর বেস করে কিন্তু আরও অনেক কঠিন লেভেলের প্রবলেম দেওয়া আছে, আমি একটু আলোচনা করবো আজকে ওগুলো নিয়ে। সো আচ্ছা, এখানে দেখো 12টা সরলরেখা, 12 সংখ্যাটা কিন্তু একটা অনেক বড় সংখ্যা। তোমরা তোমাদের পরীক্ষার খাতায় কিন্তু এভাবে বড় করে করে 12টা সংখ্যা এভাবে এঁকে কিন্তু রাফ করে কিন্তু বের করতে পারবে না। এটা একটু ফিল নেওয়া বা এখানে কি হচ্ছে এটা একটু বুঝতে পারা। তো তোমরা কি করবে, 12 জায়গায় 4, 5 এইভাবে করে কি বলে রাফ করবে। আচ্ছা, আমি একটু দেখি 12 জায়গায় আমি যদি 3 আর 4 জায়গায় আমি যদি 2 বসিয়ে দিই তাহলে কি হবে। দেখো মোট আমার কাছে সরল 12 জায়গায় আমি 5 বসাবো আর 4টা সরলরেখা পরস্পর সমান্তরাল, এটা জায়গায় আমি 2 বসাবো। আচ্ছা, ধরলাম 5টা সরলরেখা আমার এরকম 1টা 2টা, এই ধরো 3টা, ঠিক আছে। আর 2টা সরলরেখা গিয়ে কি সমান্তরাল, এই যে সমান্তরাল বুঝতে পেরেছো? ওকে। আচ্ছা আচ্ছা, তোমরা একটা কথা বলো তো, আমি এখানে যে কোনো দুটো সরল রেখা যখন আমি চুজ করব তখন আমি একটা ছেদবিন্দু পাবো না? যে কোনো দুটো সরল রেখা আমি যখন চুজ করব তখন আমি একটা ছেদবিন্দু পাবো। দুটো সরল রেখা যখন আমি চুজ করব তখন এগুলা এক সমান্তরাল হবে না। যখন অসমান্তরাল দুটো সরলরেখা আমি চুজ করব তখন আমি একটা ছেদবিন্দু পাবো। কারণ তুমি যদি দেখো, তুমি যদি এই দুটো সমান্তরাল সরলরেখা চুজ করো তাহলে কিন্তু তুমি একটা ছেদবিন্দু পাবে না। অর্থাৎ আমাকে অসমান্তরাল সরলরেখা দুটো চুজ করতে হবে, তখন আমি একটা ছেদবিন্দু পাবো। তো এরকম কটা আছে? আচ্ছা, আমি একটু দেখি। তো দেখো, 12টা সরলরেখা, তার মধ্যে 8টা সরলরেখা কি অসমান্তরাল, কারণ বলেছে 4টা সরলরেখা পরস্পর সমান্তরাল। তাহলে 8টা থেকে আমি যে কোনো 2টা চুজ করতে পারি। 8C2 কি আমি কতগুলো ছেদবিন্দু পাবো? আচ্ছা, ভালো কথা। আচ্ছা, তোমরা দেখো এই 4টা সরলরেখাকে কি 12টা সরলরেখা ছেদ করবে না? তাই না? 4টা সরলরেখাকে কিন্তু 12টা সরলরেখাই ছেদ সরি 8টা সরি আমি একটু ভুল বলছি, আমি তোমাদেরকে একটু বুঝাই বলি। ধরো এই 4টা সরলরেখা এরা পরস্পর সমান্তরাল আছে। এই 8টা সরলরেখার মধ্যে যে কোনো একটা সরলরেখা অবশ্যই এটাকে এই 4টা সরলরেখাকেই ছেদ করবে। এইভাবে আবার ছেদ করবে। তো তোমরা এখানে দেখো, এখানে কতগুলা পয়েন্ট আমরা পাচ্ছি ইন্টারসেকশন। 1টা পয়েন্ট, 2টো পয়েন্ট, 3টা পয়েন্ট, 4টা পয়েন্ট। অর্থাৎ প্রত্যেকটি অসমান্তরাল সরলরেখা সমান্তরাল সরলরেখাকে মোট 4টা বিন্দুতে ছেদ করছে। তাহলে 8টা কত বিন্দুতে ছেদ করবে? 8 × 4 মানে 32। ঠিক আছে, এটা গিয়ে কি আমার আনসার। আচ্ছা, আমি এবার তোমাদেরকে একটু এক্সটেন্সিভ একটু বিষয় নিয়ে একটু কথা বলি। আজকে আমাদের এই চ্যানেলটাতে বাংলাদেশ অলিম্পিয়াড প্র্যাকটিস চ্যানেলে তোমাদের নিলয় ভাইয়া কিন্তু খুব ভালো একটা ভিডিও দিয়েছেন, যেটা আমার কাছে খুব এডুকেশনাল মনে হয়েছে এবং এটা খুব দরকারি একটা ভিডিও। সেখানে কিন্তু উনি তোমাদেরকে রাফের প্রয়োজনীয়তাটা বলেছেন। এই ধরনের একটা প্রবলেম তোমরা কীভাবে রাফটা করতে পারো আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি।
যাতে তোমরা এটাকে একটা এক্সাম্পল হিসেবে নাও এবং এইভাবেই তোমরা হচ্ছে গিয়ে কি তোমাদের পরীক্ষার হলে রাফ করবে। সেটা হচ্ছে গিয়ে এরকম, দেখো 12টি সরলরেখা সর্বোচ্চ কতটি বিন্দু ছেদ করবে। তুমি এখানে এভাবে সুন্দর করে লিখতে পারো। আচ্ছা, আমার কি একটা জিনিস আমি তোমাদেরকে একটু বলি, আমার না বাংলা লিখতে কি একটু সময়টা বেশি লাগে। তুমি দেখো, তোমার যদি সমান্তরাল শব্দটা লিখতে হয়, এখানে একটা যুক্তবর্ণ আছে, তো এটা একটু লেখাটা একটু ডিফিকাল্ট। তো আমি কি করি, আমি হচ্ছে গিয়ে কি লিটল ইংলিশে লিখি। তো আমি এভাবে লিখি যে, আমি এভাবে লিখবো 8, এভাবে এই যে নন প্যারালাল, 8 নন প্যারালাল, 4 প্যারালাল। তোমরা দেখলে আমি এটা লিখে ফেললাম। এটা হচ্ছে আমার রাফ। ধরো এটাই হচ্ছে কি আমার অলিম্পিয়াডের খাতা, এখানে আমি রাফ করছি 8 নন প্যারালাল, 4 প্যারালাল। তো এবার আমি লিখতে পারবো, এবার হচ্ছে কি আমি কি চুজ, আমি এভাবে লিখতে পারি ওয়েজ অফ চুজিং। এই যে এইভাবে আমি লিখে দিতে পারি ওয়েজ অফ চুজিং ইজ 8 চুজ 2, মানে 8টা থেকে আমি যে কোনো দুটো আমি চুজ করতে পেরেছি, প্লাস 8 × 4। আচ্ছা, তোমরা যদি কেউ 8 চুজ 2 এভাবে লিখো, তারপর আমি একটা জিনিস করলে একটু ভালো হবে আমার মনে হয় যেন এটা, যে এটা কি লিখে তোমরা যদি সময় থাকে তাহলে দ্রুত যদি কেউ লিখতে পারো তাহলে এটা লিখে দিও যে 8 নন প্যারালাল লাইন্স intersect each parallel lines in 4 points. Each non-parallel line intersect the 4 parallel lines in exactly 4 points. তাহলে এরপরে লিখে দিও যে, তারা লিখতে পারবো যে 8টা, যে 8 non-parallel lines কি বলে intersect the 4 parallel lines in 8 × 4 into 32 ways. The answer এভাবে করে তোমরা লিখে দিতে পারো 8c2 + 32। এটা তোমরা ক্যালকুলেট করবে, ক্যালকুলেট করে তোমরা অ্যান্সারটা এখানে লিখবে। বুঝতে পেরেছো? রাফ এভাবে করবা। দেখো বোঝা যাচ্ছে 8 নন প্যারালাল লাইন্স, 4 প্যারালাল লাইন্স, ওয়েস অফ চুজিং। তবে এখানে যদি দ্রুত তোমরা লিখতে পারো ইংলিশে, আমি বাংলায় তোমরা লিখতে পারো, তোমরা ইংলিশেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। আমার কাছে মনে হয় ইংলিশ লেখাটা একটু ভালো, কারণ ইংলিশে হচ্ছে কি একটু দ্রুত লিখে ফেলতে পারবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি আমাদের নেক্সট প্রবলেম। তো চলো প্রবলেম স্টেটমেন্ট আমরা পড়ে দেখি কি বলেছে। ABFE একটি সামান্তরিক, ABFE একটি সামান্তরিক এবং BCDF একটি রম্বস। BCDF এর পরিসীমা 20। আচ্ছা, BCDF এর পরিসীমা 20। ABCDE এর ক্ষেত্রফল 50। ABCDE এর ক্ষেত্রফল হচ্ছে গিয়ে কি 50। আচ্ছা, পুরা এই যে চিত্রটা দেখছো এটির ক্ষেত্রফল 50। AM সমান 4 এবং FN সমান 24/5। FN সমান 24/5। ত্রিভুজ DEF এর ক্ষেত্রফল কত? আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। এটা খুবই সহজ একটা প্রবলেম, তোমরা একটু দেখো। ABFE একটি সামান্তরিক এবং BCDF একটি রম্বস। আচ্ছা, BCDF এর পরিসীমা দেওয়া আছে। আমরা জানি রম্বসের প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে আমরা বলতে পারি না রম্বসের এক বাহু যদি A হয় তাহলে মোট পরিসীমা হবে 4A, 4A সমান 20, তাহলে A সমান আমি পাই 5। আচ্ছা, আমি একটু এভাবে লিখি, দেখো পেরিমিটার বা পেরি লিখে দিলেও হবে, পেরিমিটার 4A সমান 20 বা A is equals to 5, এই যে 5 আমি পেয়েছি। আচ্ছা, তোমরা যারা হচ্ছে গিয়ে কি বলে সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র জানো খুবই ভালো, কিন্তু যারা ভুলে যাও বা জানো না তারা হচ্ছে এভাবে করে দিতে পারো। ধরো এটা হচ্ছে কি আমার সামান্তরিক, তোমরা দেখো এই দুটো ত্রিভুজের যদি ক্ষেত্রফল বের করে ফেলতে পারো তাহলে কি সামান্তরিকের ক্ষেত্রফল বেরো যাচ্ছে না? অবশ্যই যাচ্ছে। এই দেখো, তাহলে আমার ABFE এর ক্ষেত্রফল কত হবে? এই যে দাঁড়াও, আমি একটু আমার পেনটা অফ করে ফেলেছি। ওকে, ABFE। আচ্ছা, তোমরা রাফ পেজে ABF এরিয়া লিখতে পারো, বা খুব সহজ একটা ওয়ে আমি দেখা দিচ্ছি। ABFE এরিয়া লেখার একটা সিস্টেম আছে এই যে এইভাবে, এরকম না, দাঁড়াও, এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে লেখা, থার্ড ব্র্যাকেট দিয়ে এভাবে লেখা মানে এরিয়া। এটা যারা প্রশ্নের পরীক্ষার খাতা কাটবেন ওনারা অবশ্যই বুঝতে পারবেন এটা।
এই দেখো, আচ্ছা এ বি এফ এর ক্ষেত্রফল কত, হাফ ইন্টু এ এম এর দৈর্ঘ্য দেওয়া আছে 4 ইন্টু আমরা বি এফ এর দৈর্ঘ্য জানি 5। আচ্ছা আবার তাহলে এটার ক্ষেত্রফল সেম, দুটো একই, তাহলে আমি আবার 2 গুণ করে দিই, 2 দিয়ে এখানে কাটা, তাহলে 4 5 20। এই যে এ বি এফ ই এর ক্ষেত্রফল হচ্ছে গিয়ে কি 20। আচ্ছা এবার হচ্ছে গিয়ে কি আমি এই রম্বসটার ক্ষেত্রফল বের করবো। রম্বসের ক্ষেত্রফল বের করার সবচেয়ে সহজ ওইটা আমি তোমাদেরকে একটু বলি। আচ্ছা আমি আরেকটা হচ্ছে গিয়ে কি এখানে, কারণ এইগুলো না কেউ এগুলো মুখস্থ করবা না, কারণ এগুলো তুমি নিজেরা প্রমাণ করতে পারতেছো। আমি জানি মুখস্থ জিনিসটা করা খুবই টাফ, মানে আমার জন্য মুখস্থ জিনিসের চেয়ে টাফ আর কিছু নেই। এই দেখো আমি যদি দুটো কর্ণ যোগ করে দিই এভাবে, আমি আরো একটা কর্ণ নিই, এই যে আরেকটা কর্ণ নিয়ে আমি যোগ করে দিলাম, ধরে বেশি মিলে নাই এটা, এই যে এবার মিলে গেছে। তাহলে এই যে আমি যখন কর্ণনী যোগ করে দিব তখন এখানে কিন্তু একটা উৎপন্ন হবে, একটি কি বলে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। 90 ডিগ্রি, বুঝতে পেরেছ? ঠিক আছে, তাহলে এগুলো 90 ডিগ্রি। আচ্ছা আচ্ছা আমাকে এখানে বলেছে যে আচ্ছা এটা এভাবে না করলেও হয়। আমি যদি শুধুমাত্র একটা শুধু যদি আমি দৈর্ঘ্য জানি, সরি শুধু এই কর্ণটার দৈর্ঘ্য জানি, দাঁড়াও আমি একটু করে আচ্ছা দাঁড়াও আমি ভালো করে করে দেখা আমি কি চেষ্টা করছি। তোমাদের যারা রম্বসের ক্ষেত্রফল মুখস্থ আছে সে পারবা, বাট রম্বসের ক্ষেত্রফল একটা হচ্ছে গিয়ে কি শুধু কর্ণগুলোর গুণফল, কিন্তু এখানে তো কর্ণ দেওয়া নেই, তো আমি কিভাবে করতে পারি, এই যে এটা একটা সিস্টেম আছে দেখো। তাহলে এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল তো সেম, তাহলে দেখো আমার কাছে এফ এন এর ভ্যালু দেওয়া আছে, এফ এন এর ভ্যালু দেওয়া আছে 24/5। ডিসি এর ভ্যালু কিন্তু আমি জানি, ডিসি এর ভ্যালু কিভাবে আমি পেয়েছি, এ ইজ ইকুয়ালস টু 5 থেকে আমি পেয়েছি ডিসি এর ভ্যালু হচ্ছে গিয়ে কি 5। তাহলে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা গুণ 2, বা সরি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, আমার লাগবে হচ্ছে পুরো রম্বসটার ক্ষেত্রফল। তাহলে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল আমি বের করছি, তাহলে 2 গুণ করে দিব, 2 দিয়ে এখানে কাটা হয়ে যাবে, 5 আর 5 এখানে কাটা 24। এই যে 20 প্লাস 24 সমান 44। আচ্ছা তাহলে ডিইএফ এর ক্ষেত্রফল তোমরা বের করতে পারবে। 50 থেকে 44 যদি আমি বিয়োগ করে দিই তাহলে আমি পাবো 6, তাহলে এটার ক্ষেত্রফল হচ্ছে গিয়ে কি 6। এটার রাফটা আমি করে দিইনি, তোমরা আশা করি নিজেরা করতে পারবে। আচ্ছা একটু টিডিয়াস একটা প্রবলেম আসলাম আমরা এখন। 1 থেকে 200 পর্যন্ত যে কোনো দুটি মৌলিক সংখ্যা পি ও কিউ দিয়ে p/q আকারে কতটি সংখ্যা বানানো সম্ভব যাদের মান 1-এর চেয়ে ছোট। বাট তার আগে আমি একটু ওয়াটার ব্রেক করে নিচ্ছি, কারণ এটা একটু বড় প্রবলেম। ঠিক আছে, তোমরা একটু হাত পা করে নাও, একটু স্ট্রেচ করে নাও, কারণ এই প্রবলেমটাতে একটু সময় লাগবে। 1 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা আমাদের বের করতে হবে। ঠিক আছে, চলো শুরু করি। 1 থেকে 200 পর্যন্ত যে কোনো দুটি মৌলিক সংখ্যা পি ও কিউ নিয়ে p/q আকারে কতটি সংখ্যা বানানো সম্ভব যাদের মান 1-এর চেয়ে ছোট হয়। আচ্ছা এখন 1 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা কি কি আছে? 2 3, আচ্ছা ধরো আমি এইভাবে পরীক্ষার আমি খাতায় লিখছি 1 to 200 prime numbers, 1 to 200 prime numbers, 2 3 5 7 11 13 17 19 23 29, আমি কোনো কিছু মিস করছি তো? 2 3 5 7 11 13 17 19 23 29 30 31 32 33 34 35 36 37 হবে, এরপরে হচ্ছে গিয়ে কি 38 হবে না, 39 হবে না, 40 41,
ঠিক আছে, 41, 42, 43। তোমরা চাইলে কেউ যদি ভিডিও এই পর্যায়ে, আচ্ছা না তোমরা ভিডিও দেখতে থাকো, আমি হয়তো মাঝখান দিয়ে কথাটাও কিছু বলতে পারি, ইম্পর্টেন্ট কথা বলতে পারি আমি। 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 53 একটা, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 61 হবে, 62, 63, 64, 65, 66, 67 আরেকটি, 68, 69, 70, 71, 71 একটা, বা তারপরে 72, 73 একটি, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100। আচ্ছা, আমরা 100 পর্যন্ত তো আসছি, এখন 100-র পর 200 থেকে পর্যন্ত যেতে হবে। ঠিক আছে, চলো আমরা যাই তাহলে 101। আচ্ছা, মাঝে মাঝে তোমাদের কনফিউজ লাগতে পারে যে 100-র পরের সংখ্যাগুলো আমরা মৌলিক সংখ্যা কীভাবে বুঝবো, বা আমরা কীভাবে বুঝবো এটা কিছু ভাগ করে না। আচ্ছা, তো 100 থেকে শুরু করে 200 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে এগুলো যে আসলে মৌলিক কিনা এটা তোমরা এইভাবে বুঝবা। 1 থেকে 15 পর্যন্ত, এই যে 1 থেকে 15 পর্যন্ত সংখ্যা দিয়ে তোমরা ভাগ করে দেখবা। ঠিক আছে, মানে দেখবা যে এটা ভাগ যায় কি না, কারণ এগুলো তো অ্যাটলিস্ট বোঝা যায়। আচ্ছা, আমি তা দেখো কীভাবে করে। 102, 103 কি মৌলিক সংখ্যা? দেখো 7 থেকে 7, এদিকে 3 থাকে 3, তাহলে 4 7 28, 28 তো হবে না। 103, দেখো 103 সংখ্যাটা 2 দিয়ে বিভাজ্য না, 3 দিয়ে বিভাজ্য, 4 দিয়েও বিভাজ্য না, 5 দিয়েও বিভাজ্য না, 6 দিয়েও বিভাজ্য না, 7 দিয়ে তো হচ্ছে না, 8 দিয়ে হবে না, 9 দিয়ে হবে না, 10 দিয়ে হবে না, 11 দিয়ে হবে না, 12 দিয়েও হবে না, তার মানে 13 দিয়েও হবে না, 12 দিয়ে হবে না, মানে 13 দিয়ে হবে না, এটা আমি আসলে বলতে চাই নাই। 12 দিয়ে হবে না, 13 দিয়ে হবে না, 14 দিয়ে হবে না, 15 দিয়ে হবে না, তাহলে 103 একটা। 104, 105, 106, 107, 107 কি একটা মৌলিক সংখ্যা? আচ্ছা, আমরা দেখি যে 2, 3, 4, 5, 6, 7, দেখি 107 আবার 7 দিয়ে বিভাজ্য হয় কি না, না 7 দিয়ে বিভাজ্য যাচ্ছে না। আমি একটু মাথায় ক্যালকুলেট করে এটা করে ফেলেছি। 107 বিষয়টা 7 দিয়ে যাবে না, 8 দিয়েও যাবে না, 9 দিয়ে যাচ্ছে না, 10 দিয়েও যাবে না, 11 দিয়ে যাবে না, 12 দিয়েও যাবে না, 13 দিয়েও যাবে না, তার মানে 14, 15 কোনো 107, তারপর 107, 108, 109, 109 সংখ্যাটা, 109 সংখ্যাটা কি কোনো সংখ্যা দিয়ে যায় না? এটাও কিন্তু যায় না, কারণ 109, আচ্ছা আমরা যদি চিন্তা করি 7 দিয়ে যায় কিনা, কারণ 7 থেকে 7 না, 7 দিয়ে যায় না, 109 7 দিয়ে যাচ্ছে না, যায় না বলতে গিয়ে আমি নিঃশেষে বিভাজ্য বুঝাচ্ছি। ঠিক আছে, তারপর এখানে 11 দিয়ে তো যাবে না, তাহলে 109 সংখ্যাটা আমরা বলতে পারি মৌলিক। 109, তাহলে 110 আছে, 111, 111 3 দিয়ে বিভাজ্য, 112 2, 113, 113 সংখ্যাটা কি আবার কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য? 113, এটাকে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে 7 থেকে 7, এদিকে 4 পাবো, এদিকে 3 পাবো, 6 7 42 না, 7 দিয়ে পাবো না, 8 দিয়ে হবে না, 9 দিয়ে হচ্ছে না, 10 দিয়েও হবে না, 11 দিয়ে হবে না, 12 দিয়ে হবে না, তাহলে আর হবে না। তারপরে 113, 114, 115, 113, 114, 115, 116, 117, 117 কিন্তু 9 দ্বারা বিভাজ্য, 118, 119, 119 সংখ্যাটা একটু দেখি। আমরা দেখি 2 দিয়ে বিভাজনা, 3 দিয়ে বিভাজনা, 4 দিয়ে বিভাজনা, 5 দিয়েও না, 6 দিয়েও না, 7 দিয়ে একটু দেখি। 7 থেকে 7, 4, 7 7 49, তাহলে 119 একটা মৌলিক সংখ্যা নয়। তাহলে 120, 121 আছে, 122, 123, 124, 125, 126, 127, 128। আচ্ছা একটা মিনিট, 109 পর 113 ছিল না? হ্যাঁ, এটা মিস করে ফেলেছি। 113, আচ্ছা 14, 15, 16, 17, 18, 19, 20, 121, 122, 123, 124, 125, 126, 127। আচ্ছা 127 আমি দেখাই কীভাবে করবো। আচ্ছা
127 সংখ্যাটা আমি হচ্ছে গিয়ে কি 7 দিয়ে যদি ভাগ করি, 7 এখানে আমি পাবো 5 আর 57, 7 আর 56, তাহলে 7 দিয়ে তো যাচ্ছে না, 11 দিয়েও যাবে না, 12 দ্বারা কিছু সংখ্যা দিয়ে যাবে না, তাহলে 127 না। আচ্ছা, তোমাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আপনি কেন এটা আগে থেকে করে রাখেন নাই, বা এখন কেন করছেন, এখন কি সময় নষ্ট হচ্ছে না? এটা দেখো, আমি এই জন্য করাচ্ছি কারণ পরীক্ষার হলে কিন্তু 10 মিনিটের মধ্যে তোমাদের এত বড় ক্যালকুলেশন করতে হতে পারে। তো কিভাবে করবা বা আমি কিভাবে করছি এটা জাস্ট তোমাদেরকে একটু দেখানোর জন্য, আমি তোমাদেরকে একটু পরীক্ষা ভাইব দিতে যাচ্ছি। পরীক্ষার সময় তোমাদের কি হতে পারে বা কি ধরনের সিচুয়েশনে ফেস করতে পারো তোমরা, ঠিক আছে? এটা 113, 113, আচ্ছা না, আমি 127 ছিলাম। আচ্ছা, 128 হবে না, 129 কিন্তু 3 দ্বারা বিভাজ্য, 130, 10, 131। আচ্ছা, 131 আমি সংখ্যাটা দেখি, এটা 2, 3, 4, 5, 6, 7 দিয়ে বিভাজ্য কিনা দেখি, না 7 দিয়ে বিভাজ্য না, 8, 9, 10, 11, 12 না, কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য না। তাহলে 131, 132, 133, 133 7 দ্বারা বিভাজ্য, এটা আমি জানি। 133, 134, 135, 136, 137, 137 আমি দেখি, 7 দিয়ে আমি যখন ভাগ করব তখন আমি পাবো 7, 6, 67, 7, 9, 63, তাহলে এখানে এখানে 4 হচ্ছে অবশিষ্ট থাকতেছে আমার। তাহলে 137 হচ্ছে গিয়ে কি 137 7 দ্বারা বিভাজ্য নয়, তাহলে 8 দ্বারা বিভাজ্য নয়, 9 দ্বারা বিভাজ্য নয়, 10 দ্বারাও বিভাজ্য নয়, 11 দ্বারা বিভাজ্য নয়, 12 দ্বারা বিভাজ্য, তাহলে 137 হচ্ছে গিয়ে কি আমার আরেকটা মৌলিক সংখ্যা। তারপর 138, 139, 139 সংখ্যাটা কি 7 দ্বারা বিভাজ্য কোনোভাবে? না, 7 দ্বারা তো বিভাজ্য না। আচ্ছা, তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভাই শুধু 7 7 কেন করতেছেন? কারণ তোমরা একটু কমন সেন্স খাটায় দেখো যে কি কোনো সংখ্যা যদি 2, 3, 4 এরকম 5 এগুলো দ্বারা বিভাজ্য হয় তাহলে কিন্তু খুব সহজে আমি বুঝে ফেলতে পারি। 7 দিয়ে বোঝারও একটা টেকনিক আছে, বাট আমি ওটা খুব একটা ভালোভাবে জানি না। হ্যাঁ, ভাইয়াও একটু এসব বিষয়ে গবেট, অনেক কিছু জানি না আমি। তো 7-এর বিভাজ্যতার বিষয়টা আমি একটু জানি না, তো তাই আমি ওটা ওভাবে চিন্তা করছি। আর 7 দিয়ে বোঝা যাচ্ছে না। আর তুমি যদি শুধু মৌলিক সংখ্যা জিনিসগুলো চিন্তা করো, মৌলিক সংখ্যা দিয়ে ভাগ যায় কি না, তাহলে কিন্তু তুমি মৌলিক সংখ্যাগুলোকে বের করে ফেলতে পারবা, বুঝছো? কারণ তুমি চিন্তা করো যদি 2 দ্বারা ভাগ যায় তাহলে 4 দিয়েও ভাগ যেতে পারে, আবার যদি 4 দিয়ে ভাগ যায় তাহলে 8 দিয়েও ভাগ যাবে, তাই না? শুধু মৌলিক সংখ্যাগুলোকে নিয়ে আমি এই জন্য চিন্তা করছি। তাহলে 139, এখন 139 সংখ্যাটা 7 দ্বারা তো বিভাজ্য নয়, তারপর 8 দ্বারা বিভাজ্য নয়, 9 দ্বারাও বিভাজ্য নয়, 10 দ্বারা বিভাজ্য নয়, 11 দ্বারা বিভাজ্য নয়, 12 দ্বারা বিভাজ্য নয়, তাহলে আমি 139 লিখতে পারি। 139, 140, 141, 142, 143 এগুলো সবই কিন্তু বিভাজ্য, আমি বিভাজ্য যে এই জন্য বলছি না মুখে। 144, 145, 146, 147, এটাই 2 দ্বারা 7 দ্বারা বিভাজ্য। 148, 149। আচ্ছা, 149 সংখ্যাটাকে আমরা একটু দেখি। এটার ক্ষেত্রে গিয়ে কি এখন 7 দ্বারা বিভাজ্য কি হবে না? 7 দ্বারা বিভাজ্য হবে না, 8 দ্বারাও না, 9 দ্বারাও বিভাজ্য হবে না, 10 দ্বারা বিভাজ্য নয়। আচ্ছা, 11 দ্বারা চেক করে দেখি এবার। আচ্ছা, 11 দ্বারা চেক করে দেখলাম এই সংখ্যাটা হচ্ছে গিয়ে কি না, এটাও বিভাজ্য না, এখানে 3 আসে, এখানে 9 আসে, তাহলে 11 দ্বারা বিভাজ্য নয়। তাহলে এটা হবে কি 149, এই সংখ্যাটি হচ্ছে কি আমাদের নেক্সট মৌলিক সংখ্যা। আচ্ছা, 150 মৌলিক সংখ্যা না, 151। অলরেডি কিন্তু আমরা হাফ হয়ে আসছি, আমি হাফ হয়ে এসে টায়ার্ড হয়ে গেছি। মাই গড, অনেক বড় ম্যাথ এটা। ঠিক আছে, চলো আমরা শুরু করি আবার। তাহলে 151 7 দিয়ে বিভাজ্য না, 11 দিয়ে বিভাজ্য না, এখানে 41 আসবে, তারপরে 33 না, 11 দিয়ে বিভাজ্য না, 12 দিয়ে বিভাজ্য না, তাহলে 151 হচ্ছে কি আমার নেক্সট মৌলিক সংখ্যা। 152, 153, 154, 155, 156, 157, 157 সংখ্যাটা যদি একটু আমরা লক্ষ্য করি তাহলে সেটা হবে, এই সংখ্যাটা 7 দিয়ে বিভাজ্য নয়, 11 দিয়েও বিভাজ্য নয়, 11 দিয়ে বিভাজ্য নয়, 12 দিয়েও কোনোভাবে বিভাজ্য নয়, তাহলে এটা হবে গিয়ে কি 157। আমাদের আরেকটা, সরি, 11 দিয়ে বিভাজ্য নয়,
ঠিক আছে, 11 দিয়ে বিভাজ্য না হলে 12 দিয়ে আর কীভাবে বিভাজ্য হবে, যেহেতু 2, 3, 4 কোনোটা দিয়েই বিভাজ্য নেই। তাহলে 157 হচ্ছে গিয়ে কি আমাদের নেক্সট মৌলিক সংখ্যা। 158, 159, 160, 161। আচ্ছা আচ্ছা, 161 7 দ্বারা বিভাজ্য, তাই না? 7 দুগুণে 14। আমি একটু চেক করি, আমার নিজের উপরই সন্দেহ হয় মাঝে মাঝে। 3 7 21। হ্যাঁ ঠিক আছে, 161 7 দ্বারা বিভাজ্য। 162ও মৌলিক সংখ্যা না। 163কে আমি একটু দেখি। 11 দিয়ে আমি যখন ভাগ করবো, ভাগশেষ আমি 16 তখন 5 পাবো, 3, তাহলে 11 দ্বারা তো বিভাজ্য নয়। এদিকে তাহলে 8, 9, 10 কিছু দ্বারা বিভাজ্য নয়, 7 দ্বারা বিভাজ্য নেই। ঠিক আছে, ওকে, তাহলে এটা হচ্ছে এটা কি আমার নেক্সট মৌলিক সংখ্যা। তারপর 164, 165, 166, 167। 167 সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য। 11 দ্বারা বিভাজ্য না, না মনে হয় না, সরি আমি একটু ভুল জিনিস বলে ফেলেছি। 167 সংখ্যাটাকে আমি যখন 11 দ্বারা ভাগ করব, তখন 11 একে 11, 5 57। তাহলে 167কে ভাগ করে না, 7 ভাগ করছে না, তাহলে হচ্ছে গিয়ে কি এটা 167ও মৌলিক সংখ্যা নয়। তাহলে 168, 169 সংখ্যাটা একটু লক্ষ্য করি। 169 7 দ্বারা বিভাজ্য নয়, 8 দ্বারা বিভাজ্য নয়, 9 দ্বারা বিভাজ্য নয়, 9 দ্বারা বিভাজ্য, হ্যাঁ 9 দ্বারা বিভাজ্য নয়, 10 দ্বারাও বিভাজ্য নয়, 11 দ্বারাও বিভাজ্য নয়। তাহলে এটা আর কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হবে না। তাহলে 169 আমার নেক্সট। আচ্ছা, 167 কি বিভাজ্য কোনো সংখ্যা দিয়ে? 167 তো একটা মৌলিক সংখ্যা। আমি 167 না লিখে 169 এখানে চলে গেছি। 167, 169, 170 হচ্ছে গিয়ে কি আরেকটা যেটা মৌলিক সংখ্যা না। 171, 172, 173। 173 সংখ্যাটি আমি একটু ভালো করে লক্ষ্য করে দেখি। 173 এটা 7 দ্বারা বিভাজ্য। 7 দুগুণে 14, না না, 173 কিন্তু 7 দ্বারা বিভাজ্য নয়। তারপরে হচ্ছে 11 দ্বারা যদি আমি টেস্ট করি, তাহলে এটা হবে গিয়ে কি 6 না, 11 দ্বারা বিভাজ্য নয়। তারপর 12 দ্বারা তো বিভাজ্য নয়, অন্যদিকে এটা 2, 3, 4 কোনোটা দ্বারা বিভাজ্য নয়। তাহলে 173 হচ্ছে কি আমার আরেকটা মৌলিক সংখ্যা। 174, 175, 176, 177। আচ্ছা, 177কে আমি একটু লক্ষ্য করি। 177, আচ্ছা 177 3 দ্বারা বিভাজ্য, তা আমি আর কেন দিব। 178, 179, 9 আর 1 10, 10 এর সাথে 17, তাহলে 2, 3, 4, 5, 6, 7 দ্বারা বিভাজ্য। 7 দ্বারা 7 দুগুণে 14, না এটাও 7 দ্বারা বিভাজ্য নয়। 8, 9, 10, 11। 11 দ্বারা আমি যখন চেক করব, তখন আমি পাবো, আচ্ছা এই 169 তো 13 দ্বারা বিভাজ্য। আমি তাহলে 169 কেন লিখলাম? আল্লাহ, মিস্টেক। 169 13 দ্বারা বিভাজ্য, তাহলে 179। দাঁড়াও, আবার কেন এটা অ্যাপিয়ার করেছে? ওকে, 179 হচ্ছে গিয়ে কি আমার আরেকটা মৌলিক সংখ্যা, কেননা এটা 7, 11, 13 কোনোটা দ্বারাই বিভাজ্য হচ্ছে না, আর 2, 3 দ্বারা তো কোনোভাবে বিভাজ্য না, তাই না? এটা তো কমন সেন্স। আচ্ছা, 180, 181 হচ্ছে গিয়ে কি আবার 7 দ্বারা বিভাজ্য। 181 আমি একটু চেক করি। 7 দুগুণে 14, এদিকে 41 থাকবে না, 7 দ্বারা বিভাজ্য নয়। 11 দ্বারা, 11 থেকে 11 দিয়ে ভাগ করলে এদের 7 ভাগশেষ থাকবে না, 12 দিয়ে হবে না। তাহলে 181 একটা, 182, 183, 184, 185, 186, 187। আচ্ছা, 187 আমি একটু দেখি। এটা 11 দ্বারা ভাগ করলে 11 একে 11, তাহলে ভাগশেষ থাকে 7, 77। আচ্ছা, এটা 11 দ্বারা বিভাজ্য। 187, 188 2 দ্বারা বিভাজ্য, 189, 190, 191। আচ্ছা, তো 191 কি কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য? না, 191 কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হচ্ছে না।
কারণ 191 7 দ্বারা বিভাজ্য না, 7 দুগুণে 14, আর হচ্ছে গিয়ে কি 11 দ্বারা বিভাজ্য না, 11 দ্বারা, কারণ এখানে 8 আর 81 থাকবে, 12 দ্বারা বিভাজ্য না, তাহলে 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 এগুলো কোনো সংখ্যা দ্বারাই অ্যাকচুয়ালি বিভাজ্য না। তাহলে নেক্সট সংখ্যা আমার 191। এবার 192 193 193 আমি একটু চেক করি। 193 সংখ্যাটা 7 দুগুণে 14 না, 193 সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য নয়, তারপর 11 দ্বারাও বিভাজ্য নয়, সেক্ষেত্রে আবার 13 দ্বারা এটা কি বিভাজ্য, 13 কে না, 13 দ্বারাও বিভাজ্য নয়, তাহলে 193। আমার নেক্সট সংখ্যা 194 195 196 197। 197 আমি কাউন্ট করি, 7 তারিখে 8 8 9 17, তাহলে এটা 3 দ্বারা বিভাজ্য নয়, 2 দ্বারা বিভাজ্য নয়, 4 দ্বারা বিভাজ্য নয়, 5 দ্বারা বিভাজ্য নয়, 6 দ্বারা বিভাজ্য নয়, 7 দ্বারা বিভাজ্য। আচ্ছা 7 দ্বারা বিভাজ্য কিনা আমি একটু চেক করি। 7 দুগুণে 14, 14 তো 57 না, 7 দ্বারা বিভাজ্য নয়, তাহলে 11 দ্বারা বিভাজ্য হবে এটা, 11 দ্বারা বিভাজ্য নয়, কারণ 11 দ্বারা অলরেডি 187 মনে হয় বিভাজ্য ছিল, তাহলে 197 বিভাজ্য হবে না। আর 12 13 কোনোভাবে তো বিভাজ্য নয়, 13 দ্বারা ইয়ে করলে না, 13 দ্বারা বিভাজ্য নেই, তাহলে 197, তাহলে 198 অপশান হবে না, কারণ 11 দ্বারা বিভাজ্য। 199 199 হচ্ছে গিয়ে কি 7 দ্বারা বিভাজ্য নয়, ওদিকে 11 দ্বারা বিভাজ্য নয়, 199 11 দ্বারা বিভাজ্য নয়, আর 13 দ্বারাও বিভাজ্য নয়, 13 দ্বারাও বিভাজ্য নয়, তাহলে 197 199 একটা অপশান, আর 200। আমি অনেক টায়ার্ড হয়ে পড়েছি এই ম্যাথটা করায়, আমি একটু ওয়াটার ব্রেকে যাচ্ছি আবার। অনেকক্ষণ সাপের মঞ্চের মতো করে ম্যাথ করলাম। ঠিক আছে, এই যে আমি একটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে কিছু কিছু প্রবলেম থাকবে, অনেক সময় নিয়ে নিবে, ওগুলো করবা না, ওগুলো স্কিপ করে যেগুলো আগে পারবা ওগুলো করে ফেলবা। দেখো মানে ছোট্ট একটা প্রশ্ন আর ম্যাথ করতে কতক্ষণ লাগলো, আর ম্যাথ কিন্তু কমপ্লিট হয়নি, আমি এত পর্যন্ত প্রাইম নাম্বার বের করেছি না। এবার দেখো আমার প্রশ্নটা কি বলেছে, যে কোনো দুটি মৌলিক সংখ্যা পি ও কিউ নিয়ে পি বাই কিউ আকারে কতটি সংখ্যা বানানো সম্ভব যাদের মান একের চেয়ে ছোট। তাহলে দেখো পি নিতে হবে আর কিউ নিতে হবে, যে কোনো মৌলিক সংখ্যা। দেখো পি যদি, তো এখন তোমাকে বিভিন্ন কেস করে দেয়, এখন পি যদি 2 হয়, পি এর ভ্যালু যদি 2 হয়, তাহলে কিউ এর কতভাবে তুমি কিউ নিতে পারবা, হাউ মেনি নাম্বারস। পি যদি 2 হয় তাহলে এখানে 2 ব্যতীত সকল সংখ্যা নিতে পারবা। এবারে পি যদি 3 হয় তাহলে 2 এর 3 ছাড়া সকল সংখ্যা নিতে পারবা। মানে তুমি বুঝতে পারছো তো, পি সবসময় ছোট রাখবা কিউ এর থেকে। তাহলে ছোট কতগুলো সংখ্যা পাবা, 2 এর থেকে ছোট হচ্ছে 3 থেকে শুরু করে 199 পর্যন্ত, 3 রাখলে 5 থেকে শুরু করে 199 পর্যন্ত, 5 রাখলে 7 থেকে শুরু করে 199 পর্যন্ত। এটা তোমরা নিজেরাই ক্যালকুলেট করো, একদম সহজ ম্যাথ এখন থেকে, বা কঠিন কাজটা আমি করে দিছি। ঠিক আছে, আমরা একটু নেক্সট প্রবলেমের দিকে যাই। নেক্সট প্রবলেমটা মোটামুটি হার্ড আছে, তাহলে আমাকে কি বলছে আমি একটু বলি। তামিম এমন একটি অনুক্রম লিখলো যেখানে ঊর্ধ্বক্রমে এমন সব ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে যেগুলোর উৎপাদক সংখ্যা 4টি। তার লেখা অনুক্রমের 10তম পদটি কত? তাহলে আমি করি, তামিম এমন একটা অনুক্রম লিখছে যেখানে ঊর্ধ্বক্রমে এমন সব ধনাত্মক, আচ্ছা অনেকে কোয়েশ্চেন থাকে যে ভাই অনেকে ঊর্ধ্বক্রম আর অধক্রম নিয়ে একটু কনফিউজ হয়ে যায়। আমি তোমাকে একটু সহজ টেকনিক বলে দিই, আমি জানি অনেকে হয় না, বাট যারা হয় তাদের কথা বলছি। ঊর্ধ্বক্রম মানে কি, ধরো একটা সিঁড়ি, ঊর্ধ্ব মানে আমি সিঁড়ির নিচে থেকে সিঁড়ির উপরে যাব, তার মানে ছোট থেকে আমি বড়তে যাচ্ছি। ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে বড়। অধক্রম কি, মানে আমি সিঁড়িতে দাঁড়ায় আছি উপরে, উপর থেকে আমি নিচে নামছি, তাহলে আমি উপরের তলায় ছিলাম, নিচের তলায় আসছি, তার মানে বড় থেকে ছোট। ঊর্ধ্বক্রম বলতে এখানে ছোট থেকে বড়ই বুঝিয়েছে। ঠিক আছে, ওকে। আচ্ছা এটা তোমাদের একটু চিন্তা করে যে 4টে উৎপাদক বলতে এখানে কি বুঝিয়েছে। দেখো 4টে উৎপাদক কখন হয়, আচ্ছা ধরো কোনো একটা সংখ্যা এ, সেটার মৌলিক উৎপাদক আমি যখন বিশ্লেষণ করব সেটা হবে এরকম, পি কিউব,
সরি পি কিউব কেন লিখছি, পি টু দি পাওয়ার কিউ ইন্টু আর টু দি পাওয়ার এস ইন্টু টি টু দি পাওয়ার জেড, এভাবে করে করে অনেক। এখানে পি আর টি সবগুলোই মৌলিক সংখ্যা। তাহলে এই সংখ্যাটার এই সংখ্যাটার উৎপাদক সংখ্যা কি কি? উৎপাদক সংখ্যা হচ্ছে কিউ প্লাস ওয়ান ইন্টু এস প্লাস ওয়ান ইন্টু জেড প্লাস ওয়ান। তারপর যদি আরও সংখ্যা থাকে তাহলে ওটা প্লাস ওয়ান, ওটাও প্লাস ওয়ান, এভাবে করে করে যাবে। ঠিক আছে, ওকে, বুঝতে পারছো তোমরা নিশ্চয়ই। তাহলে আচ্ছা, কখন কখন 4 আসে এরকম গুণফল? 4 ইন্টু 1, 2 ইন্টু 2। 4 ইন্টু 1 কখন কখন আসে দেখো, 2 কিউব, 3 কিউব, 4 কিউব, এরকম 5 কিউবও নিতে পারো, 125 যদি দরকার পড়ে। 2 ইন্টু 2, 2 ইন্টু 2 কীভাবে হবে আমি তোমাদের, আচ্ছা 2 কিউবের তোমাদের যদি কর্মসংখ্যা দেখতে পারো 8, 2 কিউব সমান 8, তাহলে 1, 2, 4, 8, দেখো 4টে উৎপাদক। তাহলে 2 ইন্টু 2 কখন হবে? যখন পি টু দি পাওয়ার 1, কিউ টু দি পাওয়ার 1 থাকবে, তখনই 1 প্লাস 1 ইন্টু 1 প্লাস 1 হবে সমান 2 ইন্টু 2। আচ্ছা, সবচেয়ে ছোট পি কিউ কত হতে পারে? 2, 3, 2 ইন্টু 3। এরপরে 3 ইন্টু 5 হতে পারে, 2 ইন্টু 5ও হতে পারে। আচ্ছা না, আমি একটা কথা বলি, 2 ইন্টু 5, তারপরে হতে পারে গিয়ে কি দেখো 2 ইন্টু 7 হবে, তারপরে 3 ইন্টু 5, মানে 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 7 দুগুণে 14, 3 5 15। এখানে একটা উদাহরণ আমি পাচ্ছি। আচ্ছা, তারপর 2 3 5 7 11, 11 22, কিন্তু হ্যাঁ 3 5 15, 15-র পরে হচ্ছে গিয়ে কি, আর আচ্ছা আমি একটু এখন এগুলো সাজিয়ে ফেলি। 2 কিউব হচ্ছে 8, 3 কিউব হচ্ছে 27, 4 কিউব হচ্ছে গিয়ে কি 64, 5 কিউব 125। আচ্ছা, এটা হচ্ছে কি কি আমার প্রথম 4টা পদ, আমাকে বের করতে বলেছে 10তম পদটা। ঠিক আছে, 10তম পদটা আমাকে বের করতে বলেছে, আমি বের করি। 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 7 দুগুণে 14, 3 5 15। আচ্ছা, তাহলে 6-এর ভেতরে এখানে 8 দিয়ে দাও, 6, 8, 10, আচ্ছা 12 হবে না, 14, 7 7 3 5 15। 15-র পরে আচ্ছা আর কোন কোন সংখ্যাগুলো আসতে পারে একটু চিন্তা করো দেখি। প্রথম 5টা পদ তুমি পেয়ে গেছো, ঊর্ধ্বক্রমে যাচ্ছে এগুলা। 15, 16, 17, 18, 19, 20 এগুলো হবে না। 22, 21, 21 আবার দেখো 3 সাথে 21, তাহলে 21 একটা, আবার 22 কারণ 2 ইন্টু 11, 22, 23 হবে না। 24, 12 দুগুণে 24, সেটা হচ্ছে না। 25, 25 হচ্ছে গিয়ে কি 5 স্কোয়ার, 5 স্কোয়ারের হচ্ছে গিয়ে কি 2 প্লাস 1, মানে 3টে উৎপাদক। 26 হচ্ছে কিন্তু 26, 27, 1 2 3 4 5 6 7 8 9, আমরা কিন্তু 9টাতে আসছি, আর আমাদের একটা লাগে। ঠিক আছে, ওকে। 28 হবে না, 29 তো না, 30ও হচ্ছে না, 31 হবে না, 32 হবে না, 33 কিন্তু, কেননা 3 ইন্টু 11, 33। এখানে অনুক্রমে 33 দেখো, 33 হচ্ছে 1 3 11 33, এগুলো হচ্ছে উৎপাদক সংখ্যা। তাহলে আমাকে বলেছে তা লেখা অনুক্রমের 10তম পদ টি কত? 10তম পদটা হচ্ছে গিয়ে কি আমার 33। বুঝতে পেরেছো আশা করি সবাই? মুখে মুখে অঙ্ক করতে করতে আজকে আমার টায়ার্ড লাগছে অনেক। ফাইনালি একটা ইজি কোয়েশ্চেন আসলো একটু। আচ্ছা, এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস 2023 কতগুলো এ এর জন্য সমীকরণের মূলগুলো
পূর্ণ সংখ্যা হয় এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস 2023 2023 আই এম সরি একটা মেইল এসেছে আমার, একটু আমি ডিসমিস করি। ওকে, এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস 2023কে আমি যখন ভেঙে লিখবো তখন আমি পাবো 7 ইন্টু 17 স্কোয়ার, তাই না? আমি একটু 2023কে একটু ভাগ করে দেখি। 7 দুগুণে 14, 6 2 7 সরি 7 8 56, 7 9 63, হ্যাঁ ঠিক আছে। এখন তোমাদের মনে হতে পারে যে ভাইয়া আপনি 2023 স্কোয়ার কীভাবে আপনি মনে রাখছেন? শুনো, তোমরা অলিম্পিয়াড দিচ্ছ 2026 সালে, আমি প্রবলেমটা আমি নিয়েছি 2023 সালের অলিম্পিয়াড থেকে। একটু ট্রিক বলে দিচ্ছি, একটা কাজে লাগতেও পারে আবার নাও লাগতে পারে, ঠিক আছে? জাস্ট এটা একটা ট্রিক মাথায় রাখো, একটু বেশি পড়লা আর কি, এটা বেশি জানলা। তোমরা যে ইয়ারে অলিম্পিয়াড দিতে যাচ্ছ সে ইয়ার নম্বরটার বৈশিষ্ট্যগুলো একটু মাথায় রাখবা। 2026, ঠিক আছে? 2026-এর কী কী বৈশিষ্ট্য আছে, কী কী ইউনিক বৈশিষ্ট্য আছে, কতভাবে এটাকে ফ্যাক্টোরিয়াল আকারে লেখা যায়, কতভাবে এটাকে প্রাইম সংখ্যার নাম্বার স্কোয়ার আকারে লেখা যায়, ওগুলা হচ্ছে গিয়ে কি তোমরা যদি একটু মাথায় রাখো তাহলে প্রবলেম করতে সুবিধা হবে। বুঝতে পেরেছ? যে আমি বলবো 2026 আর 2025, 2024 রাখার দরকার নেই, যাদের রাখতে ইচ্ছা করবে রাখিও, বা 2025 বা 2026 এই দুটো সংখ্যা সম্পর্কে ভালোভাবে জেনে রেখো। তাহলে আমি পেয়ে গেছি 7 ইন্টু 17 স্কোয়ার। তাহলে দেখো এটাকে আমি কতভাবে লিখতে পারি, 2 ইন্টু 1 7 ইন্টু 289, আবার 17 ইন্টু 7 কত হয় আমি একটু দেখি, 7 7 49, 49-এর 9 হাতে আছে 119, বা 17 ইন্টু 119, ঠিক আছে? 3টা। এবার আমি তোমাকে একটা কথা বলি, এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস 23, তোমরা যারা হায়ার সেকেন্ডারি ক্যাটাগরি বা সেকেন্ডারি ক্যাটাগরিতে আছো তোমাদের এটা জানার কথা। যারা জানো না তাদের জন্য আমি বলি যে এখানে দেখো, এখানে কি আছে, √2 আছে, তার মানে এটার মূল সংখ্যা দুটি, আলফা বিটা। আলফা প্লাস বিটা সমান হচ্ছে গিয়ে কি -2023। এটা আমি কিভাবে বলতে পারছি, সরি -2023 না, মাইনাস এ, হ্যাঁ মাইনাস এ, আলফা ইন্টু বিটা সমান হচ্ছে গিয়ে কি 2023। বুঝতে পেরেছ? ঠিক আছে। আচ্ছা, এগুলার আবার সেম টু সেম -1 ইন্টু -2023 হবে, -7 ইন্টু গিয়ে কি -2089 হবে, -17 ইন্টু -119, এগুলো হবে। আলফা ইন্টু বিটা সমান 2023 আর আলফা প্লাস বিটা সমান -এ। আচ্ছা ঠিক আছে, এখন তোমরা হচ্ছে গিয়ে কি এটা সমীকরণ সমাধান করো। আচ্ছা, তোমাদের মাথায় প্রশ্ন আসছে যে আলফা ইন্টু বিটা আপনি কীভাবে লিখছেন, আমি তোমাদেরকে এটা একটু দেখিয়ে দিই। ধরো তোমার কাছে এটা কোয়াড্রেটিক ইকুয়েশন দেওয়া আছে এরকম, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, যেটার মূলগুলো হচ্ছে আলফা বিটা। তাহলে আলফা প্লাস বিটা সমান বি বাই এ মাইনাস, তারপর আলফা ইন্টু বিটা সমান হচ্ছে গিয়ে কি সি বাই এ। বুঝতে পেরেছ? ঠিক আছে, এই দেখো এখানে সেম টু সেম আলফা প্লাস বিটা সমান হচ্ছে গিয়ে কি -এ, কিন্তু আলফা ইন্টু বিটা সমান 2023। তাহলে দেখো আলফার মান তুমি 2023 রাখতে পারো, তারপরে বিটার মান তাহলে 1 রাখো, তাহলে এটা একটা সলিউশন। আলফার মান তাহলে 7 রাখো, বিটার মান হবে 289, আলফার ভ্যালু 17 হলে বিটার ভ্যালু হবে 119। তারপর সেম টু সেম এ দেখো, এটার জন্য 3টা পেয়ার পেয়েছো, আবার সেম টু সেম এখানে আরও 3টা পেয়ার পাবে, ঠিক আছে? তাহলে 3 + 3 6।
আচ্ছা আচ্ছা, একটা কথা একটু চিন্তা করি, কতগুলো এ এর জন্য সমীকরণটির মূলগুলো পূর্ণ সংখ্যা হয়। হ্যাঁ, তোমরা 6 ধরনের এ পাবে। কিভাবে? আলফা প্লাস বিটা 2024 এগুলো মানগুলো এটা আমি লিখে দিই। 2024 একটা মান, মাইনাস 2024 এখানে। আচ্ছা, মাইনাস এর মান লিখছি আমি। আচ্ছা মাইনাস এর, আচ্ছা মান আমার লিখতে হবে না বাবা, ওটা এত ডিসকাস করার কোনো বিষয় না। মূল কথা হচ্ছে তোমরা এখান থেকে 6 ধরনের সমীকরণ বা সলিউশন পাবে। এটা একটা সলিউশন দিবে, তেমনি হবে এটা একটা সলিউশন দিবে, এটা একটা সলিউশন দিবে, তবে এটাও একটা সলিউশন দিবে, এটা একটা সলিউশন দিবে, এটা একটা সলিউশন দিবে। তো আশা করি সবাই আজকের ভিডিওটা এনজয় করেছো। ভাইয়াও টায়ার্ড হয়ে পড়ছি একদম তোমাদের ওই ম্যাথটা করে। তো তোমাদের 16 জানুয়ারি থেকে আঞ্চলিক অলিম্পিয়াড শুরু হচ্ছে। ভাই আজকে একটু আলোচনা করি কিছু বিষয়। তো আমাদের তোমাদের নিলয় ভাইয়া আমাদের, উনি হচ্ছে গিয়ে কি চ্যানেলে আজকে একটা ভিডিও আপলোড দিয়েছিলেন, আর আমার কাছে মনে হচ্ছে যেন কথাগুলো খুবই ইম্পর্টেন্ট এবং কথাগুলো খুব সুন্দর করে উনি বলেছেন। উনি প্রথম দিকে একটা কথা বলেছেন যে অনেকে নার্ভাস হয়ে যায়, একদম মানে মানে বুঝতে পারে না, ইজি ইজি জিনিসগুলো ভুল করে ফেলে। তোমাদেরকে ভাইয়া একটা কথা বলি যে ওনার সাথে না, ওনার কথাটার সাথে না আমি অনেক রিলেট করতে পেরেছি, সেই হিসাবে যে আমি নিজে তোমাদেরকে সামনে এত বক বক করছি, এত কথা বলছি অলিম্পিয়াড রিলেটেড বা টপিক নিয়ে এত কথা বলছি। ভাইয়া নিজে একদম প্রথমে 2বার হচ্ছে রিজিওনালে কোয়ালিফাই করতে পারিনি। এখন তুমি কারণ বলতে পারো কেননা হচ্ছে কি ভাইয়া এত বেশি নার্ভাস হয়ে যেতাম যে আমি একদম সিলি মিস্টেক করে আসছি, একদম সিলি মিস্টেক করে আসতাম। বুঝতে পেরেছ? তাই আমি বলবো নিজের নার্ভটা ঠান্ডা রাখো। কারণ আমার কথাটা হচ্ছে গিয়ে কি, যখন আমরা পারি না কোনো জিনিস, তখন ওটা ভুল করে আসলে না দুঃখটা লাগে না যে আচ্ছা পারতাম না, এটা পারি না এই জন্য আমি পড়ি নাই বা পারতেছিলাম না এই জন্য আমি অ্যান্সার করতে পারিনি, সেটা অন্য জিনিস। কিন্তু কোনো কিছু পড়াশোনা করে, অনেক পড়াশোনা করে কোনো একটা নার্ভাসনেসের মধ্যে একটা জিনিসের কারণে যদি আমরা কোনো জিনিস না পারি, সেটা কিন্তু আরও বেশি কষ্ট দেয়। বুঝতে পেরেছো? তাই আমি বলবো বেশি নার্ভাস হয়েও না, নিজের উপর বিশ্বাস রাখো, সেটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আর অলিম্পিয়াডে তোমরা ম্যাথ শিখছো, এখানে প্রাইজ জেতাটা ইম্পর্ট্যান্ট না। অলিম্পিয়াড করো তোমরা যারা, এটা আমি নিশ্চয়ই এসব কথা অনেকবার বলেছি, বাট হ্যাঁ, তো মজা নিয়ে অলিম্পিয়াড করো। তোমাদের পরীক্ষা সামনে আসছে, তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আমার আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ।